নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে বনফুলের একটা মজার গল্প পড়ব। একটা কমন জিনিস, সেটা নিয়ে 3টে আলাদা আলাদা মজার ঘটনা পড়ে অনেকক্ষণ ধরে আমি হেসেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। গল্পের নাম সাঁতারের পোশাক। লিখেছেন বনফুল। আমি মফস্বল হইতে যখন কলিকাতা মেডিকেল কলেজে পড়িতে গেলাম, তখন কলেজের ছাত্রছাত্রী মহলে সাঁতার শেখার হুজুগ খুব প্রবল। হেঁদুয়া পুষ্করিণী প্রত্যহ সকালে বিকালে সাঁতারুদের এবং সন্তরণ দর্শনার্থীদের কলরবে মুখরিত। কবি সত্যেন্দ্রনাথ দত্ত পর্যন্ত হুজুগে মাতিয়াছেন। আমারও বাসনা হইল সাঁতার শিখি। বন্ধুবর নগেন্দ্র হেঁদুয়ার সাঁতার ক্লাবের একজন সভ্য। তাহারই শরণাপন্ন হইলাম। সে বলিল, এ তো খুব ভালো কথা, কালই তোকে নিয়ে যাব ক্লাবে। তুই সাঁতার একেবারে জানিস না? জানি, কতবার গঙ্গা পার হয়েছি। সাঁতার জানি বই কি। বাহ, তোকে পেয়ে আমাদের ক্লাবের লাভই হবে তাহলে। শান্তিদা তোকে লুফে নেবে একেবারে। আসছে বছর আমরা লম্বা একটা রেসে নামবো, শান্তিদা বলেছিলেন। তোর সুইমিং কস্টিউম আছে? না, কিনতে হবে একটা। চৌরঙ্গীর একটা সাহেবি দোকানে নানা রকম ভালো ভালো কস্টিউম এসেছে শুনেছি। কাল নিয়ে যাব তোকে। হেঁদুয়া ক্লাবে ভর্তি হইয়া গেলাম। আমার সাঁতার দেখিয়া শান্তিদা খুব সন্তুষ্ট হইলেন। তিনিও অবিলম্বে একটি সুইমিং কস্টিউম কিনিয়া ফেলিবার পরামর্শ দিলেন। নগেনের সঙ্গে সেই দিনই বৈকালে গেলাম চৌরঙ্গীর সেই দোকানে। নগেনের সমস্তই জানাশোনা ছিল। যেখানে গেলে সুইমিং কস্টিউম পাওয়া যাইবে সেইখানেই সে আমাকে লইয়া গেল। কস্টিউম বাহির করিয়া আনিল একটি রূপসী তরুণী, অপরূপ সুন্দরী। কিন্তু যে কস্টিউম সে বাহির করিয়াছিল, নগেনের তাহা পছন্দ হইল না। এ ছাড়া আর কোনো রকম নেই? আছে বই কি। ঘাড় দুলাইয়া মুচকি হাসিয়া তরুণী চলিয়া গেল এবং আর এক রকম বাহির করিয়া আনিল। এটাও নগেনের পছন্দ হল না, মা আমারও হইল না। আর কিছু নেই? আছে। সে আর একবার ভেতরে গেল এবং তৃতীয় প্রকার কস্টিউম আনিল। বলিল, এটা বিশেষ রকম মজবুত সুতায় প্রস্তুত, অস্ট্রেলিয়ার সাঁতারুদের খুব প্রিয়। কিন্তু গেঞ্জির কলারটা বড় বেশি লম্বা, পছন্দ হইল না। আরও দেখাচ্ছি আপনাদের। সুমিষ্ট হাসিয়া মেয়েটি আবার ভিতরে চলিয়া গেল এবং এবার একসঙ্গে 4-5 রকম কস্টিউম বাহির করিয়া আনিল। একটাও পছন্দ হইল না। আর নেই? আছে বই কি। প্লিজ ওয়েট এ মিনিট। আবার সে দ্রুতপদে ভেতরে গেল, আবার একগোছা বাহির করিয়া আনিল। কিন্তু নগেনের পছন্দ অপছন্দের মানদণ্ড এমনি সূক্ষ্ম যে এবারও একটাও পছন্দ হলো না। কোনোটার কলার ছোট, কোনোটার বড়, কোনোটার রং খারাপ, কোনোটার বুনট ভালো নয়, কোনোটার হাতা ঢিলা, কোনোটাও বেশি টাইট। কস্টিউম স্তূপীকৃত হইয়া গেল। আর নেই? বাইরে আর নেই। ওয়েট এ বিট। আজ একটা নতুন চালান এসেছে, তাতে হয়তো থাকতে পারে। মধুর হাসিয়া তরুণী আবার চলিয়া গেল। এবার সে যে কস্টিউমগুলি লইয়া আসিল সেগুলি বাস্তবিকই চমৎকার। আমাদের দুজনেরই খুব পছন্দ হইল। দাম কত? বেশি নয়, 5 টাকা 14 আনা। এইবার একটু মুশকিলে পড়িতে হলো। আমাদের কাছে 5 টাকার বেশি ছিল না। গলা খাঁকারি দিয়া নগেন বলিল, আমাদের কাছে মাত্র
5 টাকা আছে। ভেবেছিলাম 5 টাকাতেই হয়ে যাবে, এই চেয়েই কিন্তু আমাদের চাই। কাইন্ডলি এটা একটু আলাদা করে রেখে দিন, এখনই এসে নিয়ে যাব আমরা। মেয়েটি হাসিয়া বলল, ও ইয়েস ইয়েস, আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছি। লজ্জায় মাথা কাটা যাইতেছিল। পর মুহূর্তেই আমরা রাস্তায় বাহির হইয়া পড়িলাম। নগেন বলিল, এখনই এসে নিয়ে যেতে হবে ওটা। নিশ্চয়ই। সিগারেট ফুঁকিতে ফুঁকিতে চলিতেছিলাম। হঠাৎ বাবু বাবু ডাক শুনিয়া পিছন ফিরিয়া তাকাইতে হল। দেখিলাম একটি চাপরাশি গোছের লোক হাতছানি দিয়া আমাদেরই ডাকিতেছে। দাঁড়াইয়া পড়িলাম। আপনারাই কি সুইমিং কস্টিউম কিনছিলেন? হ্যাঁ। বড় সাহেব আপনাদের ডাকছেন। কোন বড় সাহেব? দোকানের, চলুন না। একটু অবাক হইয়া গেলাম। নগেন বলিল, চল না, শোনাই যাক কি বলে। চাপরাশি আমাদের একটি প্রশান্ত বদন সাহেবের কাছে লইয়া গেল। সাহেব দূরের একটি ঘরে বসিয়া আমাদের পোশাক নির্বাচন লীলা দেখিয়াছিলেন। আমরা যাইতেই বলিলেন, আপনারা অতগুলো কস্টিউম দেখলেন, কিন্তু একটিও তো নিলেন না, পছন্দ হলো না বুঝি? অপ্রস্তুত মুখে সত্য কথাটা বলিলাম। কত কম পড়ছে? আগে 14 আনা। সাহেব ঘণ্টা টিপিলেন। চাপরাশি পুনরায় প্রবেশ করিল। মিস জেসিকো সেলামদো। যে তরুণী আমাদের কস্টিউম দেখাইতেছিলেন তিনি আসিলেন। তিনি প্রবেশ করিতেই সাহেব নিজের পকেট হইতে 14 আনা পয়সা বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন, এদের যে পয়সাটা শর্ট পড়েছে আমি সেটা দিয়ে দিচ্ছি, ওদের কস্টিউমটা দিয়ে ক্যাশ মেমো দিয়ে দিন। তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিলেন, আপনারা খেলা টেলা দেখতে নিশ্চয়ই এদিকে আসেন, তখন পয়সাটা আমাকে দিয়ে যাবেন। বিস্ময়ে অভিভূত হইয়া পড়িয়াছিলাম। আমার সাঁতারু জীবনের প্রবেশদ্বারে সেই হাস্যমুখ সাহেবটির ছবি আজও টাঙানো আছে। আরও 2টি ছবিও আছে, সেই 2টির কথাও শুনুন। আমি ডাক্তারি পাশ করিতে পারি নাই, সাঁতারটা অবশ্য ভালো করিয়া শিখিয়াছিলাম। একটি সাঁতারু মেয়েকে বিবাহ করিয়া সাঁতারু জীবনই যাপন করিতেছি। সাঁতারের পোশাক সম্বন্ধে আমার দ্বিতীয় অভিজ্ঞতাটি হইয়াছিল একটি মফস্বল শহরে। একটি সন্তরণ প্রতিযোগিতায় যোগদান করিবার জন্য সেখানে গিয়াছিলাম। এমনই দুর্দৈব্য, আমার সুটকেসটি ট্রেনে চুরি গেল। ঘুমাইয়া পড়িয়াছিলাম, কে নামাইয়া লইয়াছে। সুটকেসের ভিতর আমার সাঁতারের পোশাক ছিল। সুতরাং ট্রেন হইতে নামিয়াই সাঁতারের পোশাক কিনিবার জন্য বাজারে বাহির হইতে হইল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু হতাশ হইলাম। অধিকাংশ দোকানদার সুইমিং কস্টিউমের নাম পর্যন্ত শোনে নাই। অধিকাংশ দোকানেই ধুতি, শাড়ি, গামছা, ছিট। একজন বলিল, এখানকার সবচেয়ে বড় দোকান ভবতরণ ভাণ্ডার, সেখানে গেলে পেতে পারেন। ভবতরণ ভাণ্ডারেই গেলাম। সেখানে দেখিলাম বিরাট এক তাকিয়ায় হেলান দিয়া এক বিরাট পুরুষ গড়গড়া সহযোগে তাম্রকূট সেবন করিতে করিতে তাহারই অনুরূপ ভীমকান্তি আর এক ভদ্রলোকের সহিত রাজনীতি আলোচনায় ব্যাপৃত রহিয়াছেন। আমি দোকানে প্রবেশ করিলাম। তাহারা বিশেষ ভ্রুক্ষেপ করিলেন না। মডারেটররা ভালো না, এক্সট্রিমিস্টরা ভালো, এই আলোচনাই চলিতে লাগিল। সুইমিং কস্টিউম আছে কি? পাশের দোকানে যান, আমরা কাটা কাপড় বেচি, পাশেই ডাক্তার মিত্তিরের ডিসপেন্সারি, সেখানেই খোঁজ করুন। বুঝিলাম তাহারা সুইমিং কস্টিউমের নাম পর্যন্ত শোনেন নাই। ভাবিয়াছেন আমি বুঝি কোনো ঔষধ কিনিতে আসিয়াছি। তখনই আমার চলিয়া আসা উচিত ছিল, কিন্তু ললাট লিপি খণ্ডন করা যায় না। তাই বাংলা করিয়া বলিলাম,
ওষুধ নয়, আমি সাঁতারের পোশাক খুঁজছি, বুঝাইয়া বলিলাম। ও ও বুঝেছি, কাগজে টাইট গেঞ্জি প্যান্ট পরা ছোকরা ছোকরিদের ছবি দেখে দেখেছি বটে মাঝে মাঝে। না মশাই, ওসব জিনিস তো আমার দোকানে পাবেন না। দ্বিতীয় ভদ্রলোকটি বলিলেন, আজ এখানে শিলেদের বাঁধে সাঁতার কম্পিটিশন হবে যে, কলকাতার বিখ্যাত সাঁতারু দুলাল চাঁদ আসছেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে, লোকটার নামই লোক। আমি আর আত্মসম্বরণ করিতে পারিলাম না, নিজের পরিচয় দিলাম। ও, আপনি দুলাল চাঁদ, বসুন বসুন। উভয় খুব উৎসাহিত হইয়া উঠিলেন। আমি উপবেশন করিলাম এবং তাহাদের বুঝাইতে লাগিলাম সাঁতার কাটিতে হইলে সাঁতারের পোশাক কেন প্রয়োজন। ভবতরণ ভাণ্ডারের মালিক সমস্ত শুনিয়া বলিলেন, আপনি বিপদে পড়েছেন বুঝতে পারছি, কিন্তু ও জিনিস তো আমার কাছে নেই। কারো কাছেই পাবেন না। আচ্ছা, দাঁড়ান। গফুর, গফুর, ও গফুর। পাশের ঘর হইতে পর্দা ঠেলিয়া লুঙ্গি পরা একটি শীর্ণ ব্যক্তি প্রবেশ করিল। এই বাবুর হাফ প্যান্ট আর হাফ শার্টের মাপ নিয়ে নাও তো। যান আপনি, ওর সঙ্গে যান, 4টে নাগাদ সাঁতারের পোশাক পেয়ে যাবেন। করিয়ে দেবেন বলছেন? হ্যাঁ হ্যাঁ মশাই, ভার নিলুম যখন করিয়ে দেব, খুব ভালো কাপড়ে করিয়ে দেব, কলকাতায় এমনটি পাবেন না। কি কাপড়ের? সে দেখবেন তখন। ভদ্রলোকের চোখের মুখের ভাব দেখিয়া আর বেশি ইতস্তত করিতে সাহস হইল না। গফুর দর্জির ঘরে গিয়া মাপ দিলাম। যাহার বাড়িতে উঠিয়াছিলাম তিনিও আশ্বাস দিলেন, ভবতরণবাবু স্বয়ং যখন ভার নিয়েছেন তখন ঠিক পেয়ে যাবেন। 5:30টার সময় সাঁতার আরম্ভ। ভবতরণবাবু ঠিক 4টের সময় যাইতে বলিয়াছিলেন। গিয়া দেখিলাম দোকান বন্ধ। শুনিলাম ভবতরণবাবু এবেলা দোকান খুলিবেন না, সাঁতার দেখিতে যাইবেন। অনেক ডাকাডাকির পর গফুর দর্জি পাশের একটি গলি হইতে বাহির হইয়া আসিল। ও, আপনি এসেছেন? কেটে রেখেছি, এইবার কলটা চালিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। বারান্দাতেই বসিয়া রহিলাম। 5:15টার সময় গফুর কোনো ক্রমে কাজ শেষ করিল। দেখিলাম কাপড়ের রংটা কালো এবং খুব খসখসে গোছের। গফুর বলিল, ছাতার কাপড়। বাবু বললেন, জলে ভিজবে কি না, ছাতার কাপড়ই ভালো হবে। হাফ প্যান্টটা একটু আঁটো আর হাফ শার্টটা বেশ ঢিলা হইল। অদল বদল করিবার আর সময় ছিল না। ওই কস্টিউম পরিয়াই প্রতিযোগিতায় নামিয়া গেলাম। প্রতিযোগিতায় প্রথম স্থানই অধিকার করিয়াছিলাম, কিন্তু জল হইতে যখন উঠিলাম তখন আমার সর্বাঙ্গ কালো হইয়া গিয়াছে। কাপড়ের রংটা কাঁচা ছিল। একটা কথা কিন্তু না উল্লেখ করলে অন্যায় হইবে। ভবতারণবাবু একটি পয়সাও দাম লন নাই। হাসিয়া বলিয়াছিলেন, ওটা আপনাকে প্রেজেন্ট করলাম। আপনি নামী লোক, গরিবের একটা স্মৃতিচিহ্ন থাক আপনার কাছে। সাঁতারের পোশাক সম্পর্কে একটি বিলিতি দোকানের আর একটি স্বদেশী দোকানের গল্প বলিলাম। তৃতীয় গল্পটি আরও স্বদেশী। এক অজপাড়া গায়ে ভাগ্নের বিবাহ উপলক্ষে গিয়াছিলাম। সেখানে সকলে ধরিয়া বসিল, সাঁতার দেখাইতে হইবে। কয়েকজন উৎসাহী প্রতিযোগীও জুটিয়া গেল এবং স্পর্ধা করিতে লাগিল আমাকে হারাইয়া দিবে। বললাম, সঙ্গে তো সুইমিং কস্টিউম আনিনি, সুইমিং কস্টিউম না হলে সাঁতার কাটতে পারি না। ছোকরার দল দমিয়া গেল, কিছুক্ষণ অপ্রস্তুত মুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ একজন বলিল, বেঙ্কট বাবার কাছে গেলে কেমন হয়? তিনি ছবির অসুখের সময়ে থার্মোমিটার বার করে দিয়েছিলেন।
আমাদের অসময়ে কাঁঠাল খাইয়েছিলেন। তিনি ইচ্ছে করলে সুইমিং কস্টিউমও আনিয়া দিতে পারিবেন। চলুন না তার কাছে, বেশি দূর নয়। বেঙ্কট বাবা কে? মস্ত বড় সিদ্ধ পুরুষ একজন, ইচ্ছে করলে সব করতে পারেন। সুখেনদাকে দামি একটা ঘড়ি আনিয়ে দিয়েছিলেন একবার। কি করে আনিয়ে দিয়েছিলেন? মন্তরের চোটে। আপাদ মস্তক কম্বল ঢাকা দিয়ে শুয়ে রইলেন খানিকক্ষণ। তারপর উঠে ঘড়িটা হাতে দিলেন। মনে হলো যেন তার কাছেই ছিল। কৌতূহল হইল। গেলাম বেঙ্কট বাবার কাছে। খুব খর্বকায় ব্যক্তি, চক্ষু দুইটি লাল। সব শুনিয়া তিনি বলিলেন, সাঁতার কাটবার জন্যে আবার পোশাকের কি দরকার? বাবা, সমস্ত ত্যাগ করে ভব সমুদ্রে ঝাঁপিয়ে না পড়লে পার মিলবে না। সম্পূর্ণ উলঙ্গ হয়ে সাঁতার কাটতে শেখো বাবা, সম্পূর্ণ উলঙ্গ হয়ে সাঁতার কাটতে শেখো। পোশাক নিয়ে কি হবে? কেমন লাগলো গল্পটা বলবেন। আরও মজার মজার এরকম গল্প পড়তে পড়তে চোখে পড়লে অবশ্যই পাঠ করব। গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।